শোনা যাচ্ছে 2025 আইপিএল নিলাম। আইপিএল এর নিলাম কত তারিখে হবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। আইপিএল এর নিলাম হতে পারে নভেম্বরে নভেম্বরে হবে, নভেম্বর কিংবা ডিসেম্বরে হবে এবং লন্ডনে হতে চলেছে। ইংল্যান্ডের লন্ডনে হবে। প্রথমে শোনা যাচ্ছিল লন্ডনে হবে না, এখন শোনা যাচ্ছে লন্ডনে হতে পারে। সম্ভাব্য তারিখ বোঝা যাচ্ছে না কবে হতে পারে, তবে এইটুকুই শোনা যাচ্ছে যে লন্ডনে হতে পারে। তো দেখা যাক এখন কবে হয় আইপিএলের নিলাম। আর আইপিএলের নিলামের জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছে যে আইপিএলের নিলাম কবে হতে পারে, এটা অনেকে ভেবে, এবং আইপিএলের নিলামের জন্য অনেকে অপেক্ষা করে রয়েছে। এই জন্য কিন্তু অনেকে দলটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। লখনৌ সুপার জায়ান্ট যেমন কেএল রাহুলকে যেভাবে ছাড়তে চাইছে না, তাকে ধরে রাখার চেষ্টা করছে। মুম্বাইও চাইবে রোহিতকে ধরে রাখার জন্য, বা রোহিত যাতে দল না ছাড়ে। দরকার হলে সূর্যকে অধিনায়ক করে দিও, রোহিতকে যদি দলে রাখা যায়, দরকার হলে হার্দিক চলে যাক, কিন্তু রোহিতকে রাখাতে লাগবে। একটা ব্র্যান্ড ভ্যালু বলে কথা আছে, একটা ফ্যান ফলোয়িং বলে কথা আছে। হয়তো সূর্যকে অধিনায়ক করলে সেই ফ্যান ফলোয়িং, যেটা অনেকে অসন্তুষ্ট হয়েছিল হার্দিক পান্ডেকে অধিনায়ক করার পর, তারা অনেকেই হয়তো খুশি হতে পারে। আবার হয়তো পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করতে পারে। সাপোর্ট করলে মুম্বাই ইন্ডিয়ান্সেরও ফ্যান ফলোয়িং বেড়ে উঠবে, তারা ইনকামও করবে বেশি, তখন ভালো হবে আর কি। এটাই চাইবে যে কোনো সব দল। কলকাতা নাইট রাইডার্সও চেষ্টা আনঅফিসিয়ালিভাবে চেষ্টা করেছিল সূর্যকুমারকে দলে নেওয়ার। একটা টাকা বলেছিল যে এই টাকা তোমাকে দেবো, তুমি আমাদের হয়ে খেলো, কিন্তু সে খেলেনি। তবে সূর্য যদি নিজে ইচ্ছা করে দল ছাড়তে চায় যে আমি আর মুম্বাইয়ের হয়ে খেলবো না, তাহলে কিন্তু হয়। বা কেএল রাহুল যদি এখন লখনৌর হয়ে খেলতে না চায়, যদি বলে না আমি নিলামে উঠবো, আমি নিলামেই উঠবো, আমি কিছুতেই খেলবো না, মানে আমি কিছুতেই লখনৌর হয়ে খেলবো না, যদি মনে করে হতে পারে, সেক্ষেত্রে আরসিবির স্বপ্ন পূরণ হবে। এছাড়া আরসিবির স্বপ্ন পূরণ হবে না। অনেকেই ভেবেছিল কেএল রাহুলকে নিতে চলেছে। কেএল রাহুল এত স্লো খেলে ফেললে ওই জন্যই সমস্যা। কেএল রাহুল একটা খতরনাক ব্যাটসম্যান, বাট মাঝে মাঝে প্রচণ্ড ডট বল খেলার অতিরিক্ত ধরে খেলতে যায়। 24 বলে 26, এটা টি-20 ক্রিকেট। এখানে খেলতে হবে 10 বলে 30, 10 বলে 22, 20 এরকম রান করতে হবে। যেরকম রোহিত অন্তত মেরে ব্যাটিং করার চেষ্টা করে। কেএল রাহুল আগে এক সময় এরকম ভালো ব্যাটিং করতো, তখন ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আগে টি-20তে খুব ভালো ব্যাটিং করতো, ভালো স্ট্রাইক রেট। আর বিরাট কোহলির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বিরাট কোহলি গাদা রান করেছে টি-20 ক্রিকেটে। বিরাট কোহলি যদি 26 বলে 28 করে, এক সময় গিয়ে তারা এটা 35 বলে 50, আর হয়তো 7 বলে 20 রান করার ক্ষমতা কে বিরাট কোহলি। আর রোহিতের ব্যাপারটা আলাদা। রোহিত 12 বলে 26 করে, তারপর যে 35 বলে বা 34 বলে গিয়ে 50 করে, গিয়ে তারপর একটু স্লো খেলে, প্রথমে মেরে খেলে, পরে একটু স্লো খেলে ফেলে। এরকম রোহিতের ক্ষেত্রে হয়। ধাওয়ানের ক্ষেত্রে ধাওয়ান প্রথমে তো অ্যাটাকিং খেলতো, তারপর এত ধরে খেলতো, তারপর ওই জন্য ধাওয়ান বাদ পড়ে যায় টিম থেকে। এখন তো অবসরও নিয়ে নিয়েছে, জাদেজা ওদিকে টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছে। টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা সকলে অবসর নিয়ে নিয়েছে। ভালো সময় অবসর নিয়েছে 2024 টি-20 বিশ্বকাপ জেতার পর। আর ভারতেরও তো এখন কোনো ম্যাচ নেই। আর আইপিএলের কথা একটু বলি। আইপিএলের কথা, রিঙ্কু সিং আরসিবির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আরসিবি যে কেকেআরের পর কেকেআর যদি না রাখে, তাহলে আমি ওই দলের হয়ে খেলতে চাই। নীতিশ রানা চাইবে কেকেআরের হয়ে খেলতে। মাঝখান থেকে যদি বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আর এদের কাউকে রিটেন করলো না, নীতিশ রানাকে করে নিল, তাহলেও আমি অবাক হব না। নীতিশ রানাকেও রিটেন করে নিতে পারে, তার কারণ নীতিশ রানা তো আজকের থেকে খেলছে না, 2019 সাল থেকে খেলছে। 18 সাল থেকে বোধ হয়, 18তে খেলেছিল না, 18তে মনে হয় ছিল না, 19 থেকে খেলেছিল। 19, 20, 21, 22, 23, 24, প্রায় 7 বছর ধরে খেলছি, 6 বছর। তার সে প্লেয়ার তো একটা টান থাকবে কেকেআরের প্রতি, এবং ভালোই খেলেছে। তবে একটু ধারাবাহিকতা আর একটু ভালোভাবে খেলতে পারতো। শুভমান গিল যেমন ধারাবাহিকভাবে খেলেছে, বাট স্লো খেলতো, কিন্তু রাহুল ত্রিপাঠী ওই নীতিশ রানা একই ধরনের প্লেয়ার ছিল, একই ধরনের, যার কারণে কেকেআর একজনকে নিয়ে নিতে পেরেছিল। আর সিএসকের কথা যদি বলতে হয়, সিএসকের কোনো রিপোর্টই এখন উঠে আসছে না, কাকে নিতে পারে, কাকে ধরে রাখতে পারে, এটা বোঝা খুবই মুশকিল। আর আরটিএম কার্ড থাকে নাকি সেটা সন্দেহ। আইপিএলে যদি আরটিএম কার্ড থাকে সেটা তো ভালো হবে, তবে আরটিএম কার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো ঠিক নেই। আরটিএম যদি থাকে তাহলে তো ভালো হবে, আর আরটিএম যদি না থাকে সেটা আলাদা বিষয়। তবে আরটিএম না থাকার সম্ভাবনাটাই বেশি। হয়তো এমনি প্লেয়ার রিটেন করা হতে পারে। আরটিএম 2014 সালে ছিল আর 2018 সালে ছিল, এই 2 বছর ছিল। আর কিন্তু কোনোবার আরটিএম এর নিয়মটা ছিল না। এবার যদি নিয়মটা করে, আবার করতেই পারে বিসিসিআই, পুনরায় ফিরিয়ে আনতেই পারে। তো দেখা, সেটা সম্পূর্ণ বিসিসিআইয়ের ব্যাপার। বিসিসিআই এখন কী করবে সেটা আমি বলতে পারছি না। তো দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবারের আইপিএলটা একটু আগে হওয়ার কারণ, মানে 2025 আইপিএলটা একটু, আইপিএলের নিলামটা আগে হওয়ার কারণ হলো আইসিসির কোনো একটা পদে থাকবে এই এই
জয় শাহ জয় শাহ সে অন্য পদে থাকছে, ওই জন্য সে বিসিসিআই প্রেসিডেন্ট মানে সহসভাপতির পদ থেকে সরে যাচ্ছে। সেখানে অরুণ জেটলির ছেলে রোহন জেটলি সে হতে পারে, ওই জায়গায় থাকতে পারে। মানে এই ক্ষমতার জোরে যে কোনো কেউ হয়, এটা কেমন লাগে। জয় শাহ খারাপ কাজ যে করেছে তা না, মোটামুটি কাজ করেছে, একেবারে সব ভালো কাজ করেছে, আবার সব খারাপ কাজও করেনি, ভালো মন্দ মিশিয়েই করেছে। কিন্তু ওই জন্য হয়তো চাচ্ছে যে সে যাওয়ার আগে আইপিএলের নিলামটা করে দিতে, এবং এর মধ্যে জানা যাবে আইপিএলের সংক্রান্ত বিষয়, যে কবে কতজন প্লেয়ার রিটেন করা যাবে, কোন প্লেয়ারকে ধরে রাখা যাবে, সেই সব বিস্তারিত সব জানাবো, মানে পরে জানতে পারলে জানাবো। আর শোনা যাচ্ছে যে কি সূর্যকুমারের সাথে কথা বলছে বারবার, কিন্তু সূর্যকুমার কিছু বলছে না। এবার সূর্যকুমার যদি নিজে মুম্বাই ছাড়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কিন্তু কলকাতা আসতেই পারে। তবে আর শ্রেয়াসী কিন্তু 2025 আইপিএলে কেকেআরেরও অধিনায়কত্ব করবে। মানে মুম্বাই যে কোনো মূল্যে কোনোভাবেই ছাড়বে না সূর্যকে, বুমরাকে, এদেরকে কোনোদিন ছাড়ে, সেরা কোনো প্লেয়ারকে কখনোই ছাড়ে। বিধ্বংসী প্লেয়ার যতই আগে খেলে থাকুক না কেন, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্যই তো সূর্যকুমার যাদব হয়েছে, নিজে অবশ্যই খেটেছে। যদি সে সুযোগ না দিত, আগে সুযোগ না দিত, কখনোই সূর্যকুমার যাদব এরকম সেরা প্লেয়ার হতো না। মানে সূর্যকুমার যাদব সেরা প্লেয়ার হয়েছে একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের জন্যই। আর কলকাতা নাইট রাইডার্স অনেক পরে তাকে খেলা, তো গৌতম গম্ভীর নিজে বলেছিল আমি সব থেকে বড় ভুল করেছি সূর্যকে না খেলিয়ে আগে। আর ওইদিকে কেএল রাহুল তো অধিনায়ক থাকছে, তবে কেএল রাহুল যদি নিজে চায় যে না আমি আরসিবি দলে যেতে চাই বা আমি নিলামে উঠতে চাই, সেটা হতেই পারে, সেটা করতে পারে। তো দেখা যাক এখন করে নাকি সেটা, নাকি রেখে থেকে যায় ওই দলে, সেটা দেখতে হবে। সেটা বলা মুশকিল যে ওই দলে থাকে নাকি ছেড়ে দেয়, সেটা দেখা যাক। আর কেকেআরের হয়ে আগেরবার যে খেলেছিল রমনদীপ সিং, বিধ্বংসী অলরাউন্ডার, এই প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যখন খেলেছিল তখন কিন্তু সেরকম একটা সুযোগ পায়নি, যাও সুযোগ পেয়েছিল অতটা ভালো খেলতে পারেনি। কিন্তু কলকাতার হয়ে যখনই খেলেছিল, কলকাতার হয়ে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিল। এই জন্য কখনোই চাইবে না রমনদীপ সিং কলকাতা ছেড়ে দিক, বা ছেড়ে গেলেও হাতছাড়া হোক, রমনদীপ সিংকে যে কোনো মূল্যে কিন্তু কলকাতা নিতে চাইবে। মানে রিঙ্কু সিংয়ের সাথে রমনদীপ সিং কিন্তু একটা ফিনিশার হিসেবে ভালোই চলবে, তার সাথে অ্যান্ড্রে রাসেল, এই তিনজনকে ফিনিশার হিসেবে চাইবে। আগে এই ফিনিশার ছিল অ্যান্ড্রে রাসেল, কোনো ম্যাচে জেতাতে পারতো, কোনো ম্যাচে পারতো না, বেশিরভাগ ম্যাচেই পারতো না। যে ম্যাচে ভালো খেলতো সে ম্যাচে জেতাতে পারতো, যার কারণে সে আউট হয়ে গেলে সমস্যায় পড়তো কেকেআর। এছাড়া দীনেশ কার্তিক ছিল, দীনেশ কার্তিকও ফিনিশ করেছে কলকাতার হয়ে কিছু কিছু ম্যাচে। তারপরেই তো আস্তে আস্তে রিঙ্কু সিং উঠে আসলো, রিঙ্কু সিং একাই ম্যাচ ফিনিশ করে দিচ্ছিল 2023 সালে, বা ফিনিশ জেতাতে না পারলে হয়তো সে লড়াকু ইনিংস খেলছিল, একটুর জন্য তীরে এসে তরিটা ঢুকছিল, এরকম হচ্ছিল। কিন্তু তার জন্য কিন্তু ভালো খেলতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। এরকম ওই জন্য ফিনিশার টাইপের প্লেয়ার কিন্তু তুলে আনতে চলেছে, তো দেখা যাক তুলে আনে নাকি কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মানে ক্রিকেটের আপডেট পেতে হলে অনেকে করতে চায় না। কলকাতা মেন্টর কাকে করে এটা দেখতে হবে, মেন্টর কলকাতার কী হয় এটাও দেখতে হবে। এটা বোঝা যাচ্ছে না, কোনো আপডেট পেলে সেটা আমি দেওয়ার চেষ্টা করবো। আর স্টিভ স্মিথ, জিমি অ্যান্ডারসনের মতো প্লেয়াররা কিন্তু নিলামে আসবে, যদি অন্য কোনো প্লেয়ারকে না পাওয়া যায়, এরকম ধরনের প্লেয়ার কেনা যায়, বাট অতটা ভালো হবে না। এবার অনেকে আছে অনাম করা প্লেয়ারও নিতে পারে। এই যে জিম্বাবুয়ের প্লেয়ার, এরা কি খারাপ বল করে? এরা তো দাম কম পায়, জিম্বাবুয়ের প্লেয়ার বলে দামটা বেশি পায় না। এরা হয় কিন্তু এইসব প্লেয়ার কিন্তু সুযোগ পেলে পারফরমেন্স করে দিতে পারে। এরাও কিন্তু ভালো পারফরমেন্স করে, ভালো প্লেয়ার, ভালো কেউ অলরাউন্ডার, কেউ ভালো ফিল্ডিং করে, মানে ভালো আছে। মানে মোটামুটি আমি এটাই বলতে চাইছি, ওদের যে মানে ভালোই খেলে আর কি। তারপর অনেকে দাম ফাম দিতে চায় না। আর স্টিভ স্মিথ যে প্লেয়ারটা, স্টিভ স্মিথ মানে টি20তে অত ভালো খেলতে পারে না, বাট মেজর লিগে কিন্তু ভালো খেলেছিল। তারপরে কিন্তু শোনা যাচ্ছে আইপিএলের নিলামে নাকি উঠতে পারে। আর অবশ্যই কেকেআর কিন্তু আবার মিচেল স্টার্ককে চাইবে। কলকাতা যারা পুরনো প্লেয়ার, এইসব প্লেয়াররাই দাম পাবে বেশি, তার কারণ যেহেতু তাদের দল চ্যাম্পিয়ন হয়েছিল, চ্যাম্পিয়ন দলের প্লেয়ারদের দাম বেশি পায়। 2021 সালে যখন চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই, 2022 আইপিএল নিলামে বোধহয় দাম বেশি পেয়েছিল দীপক চার, শার্দুল ঠাকুর, ওই দুজনে কিন্তু চেন্নাই দলে ছিল। চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই 2021-এ, ওই দলের দামটা বেশি পেয়েছিল। আবার কলকাতা দল হেরে গেছিলো, কিন্তু ওই যে নীতিশ সেনার দাম 8 কোটি টাকা উঠেছিল। আবার মোহাম্মদ শামি 6 কোটি টাকায় বেরিয়ে গেছিলো, সে আবার অন্য দলের প্লেয়ার ছিল পাঞ্জাবের, কিন্তু সে কোয়ালিটি একজন বোলার, বেশি দামে বিক্রি হয়েছিল। তারপর রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ার 10 কোটি টাকা পেয়েছিল, নীতিশ সেনা পেয়েছিল 8 কোটি, রাহুল ত্রিপাঠী 10 কোটি টাকা পেয়েছিল। ভাবা যায় 10 কোটি টাকা।
প্যাট কামিন্স সবসময় বেশি দাম পায়। এর আগে 15 কোটি টাকা পেয়েছিল, এর আগের বার 20 কোটি টাকা পেয়েছিল। মিচেল স্টার্ক যেমন 24 কোটি টাকা পেলে, এর আগে 10 কোটি টাকা পেয়েছিল মিচেল স্টার্ক। মানে এই সব প্লেয়াররা সবসময় বেশি দাম পায়। আর এবারের আইপিএলের দামি প্লেয়ার কে হতে পারে সেটাই দেখতে চাই। মানে 2025 আইপিএল নিলামে 25 আইপিএল নিলাম দেখার জন্য অনেকেই কিন্তু অপেক্ষায় রয়েছে, আমি অপেক্ষায় রয়েছি কবে আইপিএলের নিলামটা দেখবো। আবার সেই অকশান, আবার সেই মেগা নিলাম, আবার তাও খেলা, বিভিন্ন খেলার পর আবার তারপরে আইপিএলটা দেখতে দেখতে চলে যায় 2-3 মাস। ওই 2-3 মাস দেখতে দেখতে পুরো শেষ। এই হলো ব্যাপার। আর বিরাট কোহলিকে আরসিবিতে দেখা যেতে পারে নাকি অধিনায়ক হিসেবে সেটা বলবো। যদি কোনো প্লেয়ার না পায়, কোনো ভালো কোনো ক্যাপ্টেন্সি করার মতো কেউ না থাকে, বিরাট কোহলি যদি রাজি হয় ক্যাপ্টেন্সি করার জন্য পুনরায় আবার, তাহলে হয়তো হতে পারে। 2021 সালে ছেড়ে দিয়েছিল ক্যাপ্টেন্সি, 2025 সালে ক্যাপ্টেন্সি করতেও পারে। আরসিবির জন্য বিরাট কোহলি সবই করতে পারে, যদি প্রয়োজন হয় করবে। মাঝে মাঝে তো কিছু কিছু ম্যাচে করেছে, যখন ফাফ ডু প্লেসি করেনি, ফাফ ডু প্লেসি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছে, ক্যাপ্টেন্সি করেছে বিরাট কোহলি, এরকমও কিন্তু হয়েছে। এরকম হতেও পারে 2025 আইপিএলে হয়তো কিছু ম্যাচে করলো, বা হয়তো অন্য কাউকে অধিনায়ক করে দিল। এরকমই অন্য কাউকে অধিনায়ক করারই চান্স, সেটা কেএল রাহুল হতে পারে, রোহিতও হতে পারে। রোহিতকেও যে আরসিবি নেবে না তা না, রোহিতকেও আরসিবি নিতে পারে। রোহিত শর্মা যদি নিলামে ওঠে না, অনেকেই কিন্তু নিতে চাইবে। সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো নাও নিতে পারে, লখনৌ নিতে চাইবে, তারপরে মুম্বাই আর নেবে না, কলকাতাও নিতে চাইতে পারে রোহিতকে। তারপরে যে দলে গেলে ক্যাপ্টেন্সি পাবে সে দলেই কিন্তু রোহিত শর্মা চাইবে যেতে। কেকেআর দলে গেলে প্লেয়ার হিসেবে খেলা ঠিক হবে, কারণ শ্রেয়াসকে অধিনায়ক হিসেবে আমরা দেখতে চাই। ওটা আগের বার সে জিতিয়েছিল। যতই গৌতম গম্ভীর বলে দিক না কেন, সে যেহেতু ক্যাপ্টেন ছিল, আমি মনে করি সে থাকলেই ভালো। এখন আমরা চাইলে তো কিছু হবে না, এখন টিম ম্যানেজমেন্ট যা চাইবে সেটা হবে, ক্যাপ্টেন যেটা চাইবে সেটা হবে। টাকারও একটা বিষয় রয়েছে, এইসব সব দেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএলের আগে অনেক ফেক নিউজ আসবে, রটানো খবর আসবে, কিন্তু শেষ অবধি অফিসিয়ালি যেটা জানা যাবে ওটাই কিন্তু পিওর খবর। অফিসিয়ালি যখন জানা যাবে তখনই কিন্তু ওটাই হলো সত্যি খবর, ওইটাই বোঝা যাবে। আর অনেক তার আগে, প্রতিবার আইপিএলের আগে একটা গুজব আসে। একবার শোনা যাচ্ছিল নাকি রাহুল ত্রিপাঠীর পরিবর্তে রাসেলকে ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স, হায়দ্রাবাদ নাকি নিচ্ছে রাসেলকে, তারপর সেই সব দিয়ে ছাড়েনি, এইসব খবর ছিল। তারপরে আরও অনেক খবর ছিল, কিন্তু সেগুলো সত্যি হয়নি। এরকম হয় অনেক সময়, অনেক সময় একটা খবর আছে, সেই খবরটা পরে মিথ্যা আসে, বা হয়তো সেটা সত্যি না, এরকম হয়ে থাকে আর কি। বা একটা খবর একটা হতো, ওইটা ওরকমই, কিন্তু শেষ অবধি ওটা হলো না, শেষ অবধি ওই প্লেয়ার রাজি হলো না, তাই এটা হলো না। এরকম হয়। ওই যে শোনা যাচ্ছিলো ক্যামেরন গ্রিনের পরিবর্তে হার্দিক পান্ডিয়া আসতে পারে, মানে হার্দিক পান্ডিয়া মূল কথা মুম্বাইয়ের হয়ে খেলবে, আগে শোনা যাচ্ছিলো আসবে, পরে কিন্তু এসেছিলো, ওইটা কিন্তু সত্যি হয়েছিল, এরকম।